একটা দেশকে নিজেদের হাতের মুঠোয় রাখতে যত রকম নোংরামি করা সম্ভবত তার সকল কিছুই করছে ভারত সরকার। মানে প্রতিবেশী দেশ কেন তার কথা শুনল না, তার কথা মতো উঠল না, বসলো না, এগুলোই তার চিন্তা। অনুগত শেখ হাসিনা নাই, তাই বর্তমান সরকারের সঙ্গে মানিয়ে নেয়ার কোনো ইচ্ছা প্রকাশও করছে না। বেশ কিছু খবরে জানা গেল যে বাংলাদেশ সীমান্তের দিকে ভারতীয়রা লং মার্চ শুরু করে দিয়েছে। কোথাও কোথাও আবার বলা হচ্ছে সীমান্তে ভারতীয় সেনাবহর প্রস্তুত রাখতেও শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দরকার। অন্যদিকে কলকাতা এবং আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের অফিসে উগ্র ভারতীয়দের হামলার ঘটনাও ঘটেছে। এটা রীতিমতো ভয়ঙ্কর লেভেলের বাড়াবাড়ি। হাইকমিশন বা দূতাবাসগুলো মূলত উক্ত দেশের অংশ হিসেবেই ধরে নেওয়া হয়। ভারতীয় মাটিতে বাংলাদেশের এই হাইকমিশন মানে ওটা বাংলাদেশের সম্পদ, আর হাইকমিশনে হামলার করার মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত করা। এমন অতর্কিত ঘটনার সূত্রপাত কোথায় সেটা হয়তো সবাই জানেন, কিন্তু এত কিছু করার পেছনে একটা ভিন্ন কারণও কিন্তু আছে, যেটাই মূলত ভারতকে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সেটা একটু পরে আলোচনা করছি। তার আগে সংক্ষেপে সাম্প্রতিক সময়ে যে ভারতের বাড়াবাড়িগুলো আছে সেটা একটু দেখি। হাসিনা পতনের পর থেকেই ভারত ও হাসিনা মিলে দেশে সংখ্যালঘু পাশা খেলা শুরু করে দিয়েছে। রাজনৈতিক হামলা মামলাগুলোকে ধর্মীয় জায়গা থেকে প্রচার করে রংচং মাখিয়ে ভারতীয় মিডিয়া এমনভাবে প্রচারণা চালাচ্ছে যেন বাংলাদেশে কোনো হিন্দুরা টিকতেই পারছে না। কিন্তু ভয়েস অব আমেরিকার জরিপ এবং বেশ কিছু হিন্দু সাংবাদিকের বক্তব্যে উঠে আসছে যে বর্তমান বাংলাদেশে হিন্দুরা আগের চেয়ে আরও বেশি নিরাপদে আছেন। কিন্তু ভারতের তো বসে থাকলে চলবে না, তাই দেশের ভিতরে ইস্কন সহ আরও কিছু হিন্দু সংস্থার জায়গায় জায়গায় মিছিল সমাবেশ তারা মোটা অঙ্কের টাকা দিয়ে চালাচ্ছিল। সাবেক ইস্কন নেতা চিন্ময় গ্রেফতারের পর ভারত কৌশলে দেশে দাঙ্গাও শুরু করল, যাতে মৃত্যুবরণ করেন এক মুসলমান আইনজীবী ভাই। এই চিন্ময় কে তা জানতে আমার পূর্বের এই ভিডিওটি দেখতে পারেন। এত দাঙ্গার পরেও ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা প্রতিনিয়ত চলেই যাচ্ছে, অথচ ভারতে প্রতিনিয়ত মুসলিমদের উপর নির্যাতন এবং মসজিদ ভেঙে মন্দির নির্মাণ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মণিপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন সারা বিশ্বকে নাড়া দিয়েছে, অথচ তারা আমাদের অসাম্প্রদায়িকতা শেখাচ্ছে। এমনকি চিন্ময়ের গ্রেফতারের পরে বিজেপি নেতারা সীমান্ত বন্ধ ও বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে। এত প্রপাগান্ডা আর ভারতের এমন উগ্র কথাবার্তায় বাংলাদেশের জনগণ তাদের ধৈর্য হারিয়ে বসেছেন। সেটাই চাচ্ছিলেন ভারতীয়রা। বিভিন্ন জায়গায় ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, যেটা ঠিক না হলেও ভারতরা যেভাবে বাংলাদেশ নিয়ে তাদের মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে, চট্টগ্রাম দখল করার মতো হুমকিও দিচ্ছে, সেখানে ধৈর্য ধরে রাখা একটু কঠিন। বাংলাদেশের এমন পতাকা অপমাননা ভারতকে অনেক খেপিয়ে তুলেছে। পরিস্থিতি এতটাই কঠিন অবস্থায় পৌঁছেছে যে অনেকেই দেশে ভারতের আক্রমণের আশঙ্কাও করছেন। প্রথমে যে সীমান্তে সেনা মোতায়েনের কথা বলেছি, সেটা কিন্তু সংখ্যালঘু ইস্যুর জন্য না, বরং বাংলাদেশ এমন কিছুতে হাত দিয়েছে যা ভারতের নিরাপত্তায় আঘাত করেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার পঞ্চগড়ে ভারতের চিকেন নেকের মাত্র 12 কিলোমিটার দূরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বানানোর কাজ শুরু করেছে। এতে প্রযুক্তিগত সহায়তা দিবে চীন সরকার। এখানে বলে রাখা ভালো, এই বিমান ঘাঁটি কিন্তু ব্রিটিশদের হাতেই তৈরি। এটা দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ পরিচালিত হয়েছে। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ এটার কাজ করতে চাইলেও ভারত তাতে বাধা প্রদান করে, কারণ এই জায়গাটা ভারতের 7 সিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই জায়গায় এমন বিমান ঘাঁটি ভারতের জন্য ব্যাপক নিরাপত্তা হুমকি। এই হুমকির কথা বিবেচনা করে বাংলাদেশের সীমান্তে তারা S-400 এয়ার ডিফেন্সও সচল করে রেখেছে। আলাদা করে 35,000 সেনা তারা ওখানে মোতায়েন করেছে। এসব শুনে কি ভাবছেন? ভারত দেশের সাথে যুদ্ধ নামছে? ভয় পাবেন না। জাস্ট দেশের সীমান্তের একটা জায়গায় বিমান ঘাঁটির উদ্বেগের সাথে সাথেই ভারতের অবস্থা এমন হয়ে গেছে। তাহলে একবার চিন্তা করুন, এরকম কিন্তু অনেক কৌশল বাংলাদেশের কাছে আছে এবং সেগুলোতে বৈদেশিক সহায়তার নিশ্চয়তাও আছে। সো ভারত বিশাল দেশ, অনেক শক্তি তাদের। আমরা পারবো না এটা ভাবার কোনো কারণ নেই। ভারত যেমন বিশাল দেশ, বিশাল সামরিক শক্তি, তাই তাদের মাথা ব্যথাটাও বিশাল। ভারতের বিশাল সামরিক শক্তির প্রায় 70% সামরিক শক্তি তারা পাকিস্তান এবং চীন সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত রেখেছেন। পুরো সামরিক শক্তি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করার সুযোগই তারা পাবে না। এটা কোনোভাবেই সম্ভব না। মূলত সীমান্তে এমন উত্তেজনা সৃষ্টি বাংলাদেশে ভয় দেখানোর জন্য ছাড়া আর কিছুই না।
এবং বিমান ঘাঁটির স্থাপনের বিরোধিতা করার জন্য। চিকেন নেকের নিকটে বেসামরিক তিস্তা প্রকল্পে চীনের উপস্থিতি ভারত যেখানে মানতে পারেনি, সেখানে সামরিক উপস্থিতি কেমনে মানবে? এখন কথা হচ্ছে, ভারতের এমন আচরণের বিপরীতে বাংলাদেশের সেই পরিমাণ সামরিক শক্তি আছে কিনা, কিংবা বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত। এই জায়গায় বিগত হাসিনা সরকারের উপর বাংলাদেশের মানুষের চরম রাগ। বিগত 15টা বছরে সামরিক শক্তি বৃদ্ধির জন্য তেমন কিছুই করা হয়নি, কিন্তু করা হয়নি মানে এমনটাও না যে বাহিনী একেবারেই দুর্বল। অবশ্যই আমাদের একটি বিশাল সামরিক ফোর্স আছে, যারা যথেষ্ট সক্ষমতা রাখে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। এবং আমাদের আরেকটি অন্যতম শক্তির জায়গা হচ্ছে এদেশের 40 কোটি মানুষ। আর এ সকল মানুষের ভিতর একটি টান আছে দেশের জন্য, যেমনটা প্রমাণিত হয়েছে 1971 সালে। এই টানটার জন্য যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষ মাঠে নামার জন্য প্রস্তুত থাকে, যেটা ভারতের মানুষের মধ্যে একদমই নাই। এমনকি তাদের দেশের সামরিক বাহিনীর সেনারাও এমন লড়াইয়ের জন্য প্রস্তুত না। শেষমেশ ভারতীয়দের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ তার প্রতিবেশী দেশের সাথে কখনোই খারাপ সম্পর্ক চায় না, আবার কারো গোলামি করেও থাকতে চায় না। দীর্ঘদিন যাবৎ ভারত বাংলাদেশের যে বন্ধুত্বের কথা বলা হয়, সেটা মূলত আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব, আর বাংলাদেশকে দাস বানিয়ে রাখার কৌশল। সেই দাসত্ব আমরা মানি না, আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। রাষ্ট্র হিসেবে ভারতকে এটা বুঝতে হবে এবং আচরণে তা প্রকাশ করতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।